অনেকেই বলছেন অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাচ্ছেন, তাহলে কি বীরভূমের বাঘ বীরভূমে ফিরে যাচ্ছেন কার্যত? সেই আবার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বীরভূমে। আরো একটা কথা, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, আরো সব সুবীরেশ, বাকিবুর রহমান, এই সবের জামিন যদি হয়ে যায়, তাহলে তো সন্দীপ ঘোষও পার পেয়ে যাবে। সন্দীপ ঘোষও ভাববে, বাহ, এইরকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে কেউ আটকে রাখতে পারবে না, কিছুদিন জেল খাটার পর তো জামিন অবশেষে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, অনুব্রত মণ্ডলের জামিন অনেকাংশেই মানুষকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল, যেখানে মানুষ বলে উন্নয়ন কোথায়, উন্নয়ন তিহারে সবাই বলতেন, সেইটা তো আর ওয়ার্ডটা আর ব্যবহারই করতে পারবেন না। অনুব্রত মণ্ডল এবার বীরভূমে ফিরে যাবে, সবুজ মিষ্টি বিলি হচ্ছে। দেখো, দুটো কারণে মানুষের মধ্যে হতাশা আসবে। যে এটা তো মানুষ জানে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল খুব সিরিয়াস লেভেলে অভিযোগ, যে এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও মানে জেল বিনা কারণে জেল খাটানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক মানে স্থানীয় লোকজনও বলেছে যে তাদেরকে কিভাবে গাজার মামলা দিয়ে জেলে খাটানো হয়েছে। বিপুল সম্পত্তির থেকে শুরু করে অনুব্রত মণ্ডল পশ্চিমবাংলার রাজনীতির প্রতীক। অনুব্রত একটা মডেল। আহ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন কেন? দেখো, দুটো মূল কারণ। একটা হলো যে আমাদের সিবিআই যে তদন্ত, সেই তদন্ত দ্রুততার সাথে করে আহ, বিচার ব্যবস্থায় সেগুলোকে রেখে প্রমাণ করে দেওয়া, সেটা কিন্তু সিবিআই পারেনি। অর্থাৎ মানে প্রথমত অবশ্যই এই ধরনের যারা ক্রাইম করে তাদের তথ্য পাওয়াটাই খুব কঠিন। কিন্তু সিবিআই দ্রুততার সাথে তথ্য জোগাড় করে এবং সেই তথ্যগুলোকে আদালতে রেখে আদালতের বিচার ব্যবস্থা যদি দ্রুততার সাথে সম্পূর্ণ করা হতো, তাহলে এই যে সময় পিরিয়ড পেয়েছিল প্রায় 2 বছর, তার মধ্যে কিন্তু তার কনভিকশন বা বলা যায় যে তার যদি অপরাধ থাকতো সেটা প্রমাণ করার সুযোগ ছিল। সিবিআই সেই কাজটি করতে পারেনি। তাহলে দুটো কারণ, আবারও দর্শকদের বলছি, দুটো কারণ। একটা কারণ, সিবিআই তদন্ত দ্রুততার সাথে যদি করে ফেলতে পারতো, তথ্য প্রমাণ যদি জোগাড় করে ফেলতে পারতো, সবকিছু যদি তারা আদালতের সামনে রাখতো এবং আদালত যদি বিচার, এইটা হলো সিবিআই এর পার্ট। আর আদালতের পার্টটা হলো যে আমাদের দেশে আদালতে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, ফলে আপনি শেষ পর্যন্ত মানে দীর্ঘমেয়াদী বিচার হওয়ার ফলে আইনের যে প্রভিশন, তাতে তদন্তের প্রশ্ন সামনে রেখে, আমি তদন্ত করছি এই প্রশ্ন সামনে রেখে একজন মানুষকে বেশি দিন জেলে রাখা যায় না, বন্দি করে রাখা যায় না। ফলে আমাদের যে সমস্যাটা সেটা কিন্তু আদালত থেকেও এসছে। আমি আবারও বলছি, অনুব্রত মণ্ডল বা তার কন্যার বিরুদ্ধে চার্জশিট কিছু দাখিল হয়েছে, সব নয়, কিন্তু চার্জশিট দাখিল হয়েছে, ইডির তরফ থেকেও হয়েছে। কিন্তু আমাদের যে আদালতের যে প্রক্রিয়া, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এবার যখন আপনি তারিখের পর তারিখ দিচ্ছেন, ফাইনাল বিচার করছেন না বা বিচার হচ্ছে না, তার মানে আপনি কিন্তু তাকে আন্ডার ট্রায়ালে রাখছেন। আন্ডার ট্রায়ালে কিন্তু একজন ব্যক্তিকে কতদিন রাখতে পারা যায় তা আইনেই বলা আছে। ফলে অনুব্রত মণ্ডলরা যে জেল থেকে বেরিয়ে আসবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখন দেখার যে শেষ পর্যন্ত সিবিআই এই তদন্তগুলো সাধারণত কি হয়। দেখা যায় যে শাসন ব্যবস্থার পরিবর্তন যখন হয়ে যায়, তখন এই সিবিআই ইডি, ধরা যাক যে বিজেপি ক্ষমতাচ্যুত হয়ে গেছে কেন্দ্রে, এই সিবিআই ইডি তখন দেখা যাবে যে এই কেসগুলোকে আর পার্সু করবে না। পার্সু যদি না করে, তাহলে এই কেসগুলো মানে মরে যাবে, এই কেসগুলোর মানে আর জীবিত থাকবে না। এই যে মনে করেন মুলায়ম সিং যাদব থেকে শুরু করে মায়াবতী, তাদের বিরুদ্ধে যখন তারাও, তাদেরও তো কখনো কখনো মানে বড় বড় মানে মানে আইনি লড়াই লড়তে হয়েছে। লালু প্রসাদ যাদব, মানে যেই না আপনি ক্ষমতার বাইরে চলে মানে মানে যারা তদন্ত চালায়, এবার আরেকটা রাজনৈতিক দল যখন আসে, সিবিআই তো মানে অনেক সময় কেস প্যারোট, অর্থাৎ খাঁচাবন্দি তোতা পাখির মতন। ফলে যেই না শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, দেখা যায় এই মামলাগুলো কোনো গুরুত্ব হয় হারায়। যেমন আমি বলছি, মানে আজকে আমি ভবিষ্যৎবাণী করছি, এখানে আজকে যদি কংগ্রেসের নেতৃত্বে সরকার আসতো কেন্দ্রে, বা তৃণমূল যদি তার শরিক থাকতো, এটা ইতিমধ্যেই তৃণমূল নেত্রী বলেও দিয়েছিল যে যখন আমাদের সরকার হবে তখন কি হবে। ফলে যখন তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের সরকার হবে, আপনি কি মনে করেন অনুব্রত মণ্ডলের মামলাগুলো এগোবে?
সিবিআই কি তখন চুপ হয়ে যাবে না? ফলে এইটা আমাদের দুর্ভাগ্যের হলেও সত্যি যে এক হলো সিবিআই দ্রুততার সাথে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে দেরি করা, আরেকটা হলো যে আদালত যখন চার্জশিটও পেল, সেই চার্জশিটকে দ্রুততার সাথে হিয়ারিং করে মানে সে দোষী না নির্দোষী সেটা প্রমাণ করতে তারিখের পর তারিখ যায়, অথচ আইনে বলা আছে একজন ব্যক্তিকে মানে তদন্ত সময়ে কতদিন বা আন্ডার ট্রায়ালে কতদিন তুমি জেলে রাখতে পারবে। একদম সবাই বেরিয়ে যাবে। আমি বলছি এই দেশে এই রাজ্যে ন্যায় বিচার হয় না, প্রভাবশালীদের বিরুদ্ধে ন্যায় হয় না, এটাই স্বাভাবিক। লালু প্রসাদ যাদব বা দুই একজনের ব্যতিক্রমী উদাহরণ আছে, কিন্তু তারাও কিন্তু আমি বলছি বারবার প্যারোলে মুক্ত হয়েছে, নানা রকম সুযোগ সুবিধা আছে। এখন তো লালু প্রসাদ যাদব জেলের বাইরেই আছেন। কিন্তু আমি বলছি যে ভারতবর্ষে যারা মানে রাজনৈতিক প্রভাবশালী বা খুব প্রভাবশালী ব্যক্তি আর্থিক দিক থেকে, তাদেরকে শাস্তি দেওয়া কার্যত অসম্ভব ব্যাপার। রাজনৈতিক নানা গুটি সাজিয়ে, রাজনীতির নানা রকম অঙ্ক সাজিয়ে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারেন তাদের সপক্ষে যে তাদেরকে ন্যায় বিচার দেওয়াটা কার্যত অসম্ভব। মানুষ দেখে, মানুষ বোঝে, মানুষ জানে, কিন্তু মানুষ অসহায়। মানুষ জানে যে এই মানে তদন্ত চলাকালীন সিবিআই ইডি যতটুকু আটকে রাখবে অতটুকুই, তারপরে হয় মামলাটা অটোমেটিক্যালি মারা যাবে। ধরো আমি একটা দুটো উদাহরণ দিই, যে এই সত্যজিৎ বিশ্বাস ছিলেন ইয়ের বিধায়ক, মানে রানাঘাটের বিধায়ক, মানে মানে ইয়েতে নদিয়ার বিধায়ক, কৃষ্ণগঞ্জ সম্ভবত। এইবার সত্যজিৎ বিশ্বাসের মার্ডারের মামলাতে সরাসরি অভিযুক্ত করা হলো মুকুল রায়, তখন মুকুল রায় বিজেপিতে। এখন শোনা গেল যে মুকুল রায় সেখান থেকে অ্যাকুইটেন্ট, মানে ওখান থেকে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। আবার ধরো মানস ভুইয়া যতক্ষণ কংগ্রেসের ছিল তার বিরুদ্ধে মার্ডারের মামলা, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা দেখলাম, যেই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেলেন তার বিরুদ্ধে কিন্তু আর কোনো মামলা নেই, মানে এখন কোনো তৎপরতা সিআইডির বা পুলিশের নেই। আবার তুমি ধরো যে পশ্চিমবাংলার উদাহরণ দিলে মানুষ বুঝবে, সেই জন্য পশ্চিমবাংলার উদাহরণ দিচ্ছি, দেশের অনেক জায়গায় উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো তুমি অর্জুন সিং যেই মুহূর্তে মানে বিজেপিতে গিয়েছিলেন, তখন একের পর এক মামলা, প্রায় কার্যত তার জেল হয়ে যাওয়ার উপক্রম। জেল থেকে বাঁচার জন্য উনি আবার তৃণমূলে জয়েন করলেন। আবার তৃণমূলে যখন জয়েন করলেন, পুলিশের তৎপরতা সব বন্ধ হয়ে গেল, অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো তৎপরতা সব বন্ধ হয়ে গেল। এখন আবার নাকি নতুন করে মানে মানে কেস শুরু হচ্ছে। তাহলে আমাদের এই সিবিআই ইডি তদন্তগুলো রাজনৈতিক দ্বারা যেমন প্রভাবিত, তেমনি সিবিআই ইডি বহু ক্ষেত্রেই প্রমাণ জোগাড় করে দোষীকে দোষী সাব্যস্ত করতে পারে না। বহু ক্ষেত্রেই দেখা যায় আদালতও সময়সীমার মধ্যে মামলাগুলো শুনানি করে ন্যায় বিচার দিতে পারছে না। পাহাড়ের পর পাহাড়, মানে মানে হাজার হাজার মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন কোর্টে আটকে থাকছে, বছরের পর বছর ডেট পড়ছে, তারিখ পে তারিখ হচ্ছে, এবং শেষ পর্যন্ত কিন্তু মানুষ জানে যে এই রাজনৈতিকবিদরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আমি আমি খুব পরিষ্কার করে বলছি, রাজনৈতিক নেতারা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কার্যত বলা যায় ন্যায় বিচার করা যায় না। তাদের বিরুদ্ধে দুর্নীতি থাকলেও ওই অল্প একটুখানি কেবলমাত্র তদন্তের সময় চাপ থাকে, তদন্ত শেষ, সবকিছু শেষ, আইন আদালত এর মধ্য দিয়ে তাদেরকে যে দোষী সাব্যস্ত করা সেটা এত কঠিন, এত কঠিন, কার্যত প্রায় অসম্ভব একটা অবস্থান। কিছু ব্যতিক্রম হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা ছাড় পেয়ে যান। ফিরহাদ হাকিম এই ক্ষেত্রে বলছেন বাঘ আসছে, বাঘ যখন খাঁচায় ছিল শিয়াল হায়নারা সব রীতিমতো চিৎকার করছিল, বাঘ খাঁচা থেকে বেরোচ্ছে, সব বিরোধীরা পালিয়ে যাবে। কি বলবেন? দেখো দেখো যার বিরুদ্ধে গরুর পাচারের অভিযোগ আছে, যার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ আছে, যার বিরুদ্ধে চাল মিল ইত্যাদি মানে বেহিসাবি সম্পত্তি করার অধিকার আছে, আমি জানি না ফিরহাদ হাকিম কেন তাকে বাঘ বলছেন। তবে একটা কারণে বাঘ বলতে পারেন, এটা আমি একজন বিশ্লেষক হিসাবে মনে করি, যে তিনি যেহেতু গুড় বাতাসা খাওয়াতেন, বিরোধী শূন্য রাজনীতি করতেন, এবং বিরোধীদেরকে প্রথমেই নির্বাচনের আগে দূরে সরিয়ে দিতে পারতেন, ভয় ভীতি সন্ত্রস্ত করে চরম চরম ঢাক বাজাতেন,
অনুব্রতর একটা মডেল, পশ্চিমবাংলার রাজনীতিতে অনুব্রত একটা মডেল। এবং এই যে মডেলটা হলো মানে অগণতান্ত্রিক ভাবে নির্বাচনে জয়ী হওয়া, বিরোধীদের মারধর করা, গাজার মামলার মধ্য দিয়ে তাদেরকে হাজতবাস করানো, মানে পুলিশকে বোম মারার হুমকি দেওয়া। ফলে তুমি বুঝতেই পারছো যে ফিরহাদ হাকিম যখন এই কথাটা বলেন, আসলে সেই বাঘের কথা বলেন যেই বাঘ ভয় ভীতি সন্ত্রাস করে গুড় বাতাসার মাধ্যমে, চড়াম চড়াম ঢাকের মাধ্যমে, গাজার মামলা দেওয়ার মাধ্যমে মানুষকে দুর্মুষ করে দিবে। এবং সত্যি আমরা তো অপদার্থের মতন দুর্মুষ হয়ে যাই। এবং এটা সত্যি কথা যে মানে অনুব্রত মণ্ডল যখনই মানে কোন মানে ঘোষণা করেছেন, সেটা উনি কিন্তু 100% কার্যকারী করেছেন। ফিরহাদ হাকিম যদি মনে করেন বিরোধী শূন্য রাজনীতি করার মধ্য দিয়েই বাঘের বীরত্ব তিনি যদি বুঝাতে থাকেন, তাহলে ওর সাথে আমি 100% একমত। এটা ঠিক, আমি ফিরহাদের সাথে 100% একমত যে অনুব্রত হলো সেই বাঘ, যেই বাঘ বিরোধীদেরকে বিড়াল বানিয়ে দেয়, যে বাঘ পশ্চিমবাংলা গণতন্ত্রকে ধ্বংস করে, যে বাঘ মানে লুটতরাজ করে, যে বাঘ গাজার মামলা দেয়, যে বাঘ পশ্চিমবাংলার মানুষকে দুর্বিষহ করে তোলে, যে বাঘ পশ্চিমবাংলাকে কয়েক দশক পিছিয়ে দেয়। এবং সেইটা কিন্তু আমি ওর সাথে একমত। এই ধরনের বাঘ অবশ্যই, এবং পশ্চিমবাংলা গণতন্ত্রের পক্ষে সহায়ক না হলেও আমিও কিন্তু ওকে বাঘ বলছি। ফিরহাদের সাথে 100% একমত। সত্যি অনুব্রত একজন বাঘ। অবশেষে মুখ্যমন্ত্রী তাহলে খুশি হবেন, বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন বলেছিলেন, তার স্বপ্ন অবশেষে সফল হতে যাচ্ছে। যে তিনি বলেছিলেন অনুব্রতকে জেল থেকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো। আমার কিন্তু মনে হয় মুখ্যমন্ত্রী 100% সত্যি কথা বলেছেন, এবং বীরের সম্মানেই তাকে আনা উচিত। কারণ তৃণমূল যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করেছে, সেই রাজনীতি মানে শিক্ষিত মধ্যবিত্ত জন্য নয়, সেইখানে বাহুবলীদের যে রাজনীতি, যেখানে হিংসা অন্যতম কারণ, বা হিংসার উপর ভিত্তি করে যে রাজনীতি, সেই হিংসার ধারক ও বাহক যিনি পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, বিরোধী শূন্য রাজনীতির ডাক দিয়েছিলেন, তিনি যদি তৃণমূলের রাজনীতিতে বীর না হন, তাহলে বীর কে হবেন? মানে তাহলে বীর কি অন্য কেউ হবেন? আমি জানি না। মানে তৃণমূলের রাজনীতিতে অনুব্রত আক্ষরিক অর্থেই বীর। এবং আমি কিন্তু মানে মুখ্যমন্ত্রীর সাথে 100% একমত। অনুব্রত হলো তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি একজন বীর, পরাক্রমী বীর, এবং তাকে মালা দিয়েই পশ্চিমবাংলায় মানে স্বাগত জানানো উচিত। আবার তিহার জেল থেকে এসছেন, এবং তাকে কিন্তু আমি মনে করি যে মালা চন্দন পরিয়ে তাকে কিন্তু সত্যিই স্বাগত জানা উচিত। তার কারণ পশ্চিমবাংলার যে বর্ণময় রাজনৈতিক চরিত্র, যাকে আমি মনে করি যে সত্যি তিনি, মুখ্যমন্ত্রীর সাথে আমি 100% একমত, তিনি হলেন পশ্চিমবাংলার তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির বীর। এবং এই বীরকে যদি তুমি মালা পরিয়ে না আনো, তাহলে কিন্তু তার বীরত্ব প্রকাশ পাবে না। এবং তৃণমূলের রাজনীতি মানুষ মানে প্রতিনিয়ত যেটা মানে অনুভব করে, মানে এই মালা পরানোর মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিকে আরো বেশি মানুষ অনুভব করবে। তাতে পশ্চিমবাংলার বাঙালি জীবন শেষ হয়ে যাক, তাতে কি যায় আসে? মানে আমি তো শাসন করলাম, আমার বীর তো শাসন করলো। পশ্চিমবাংলা যদি 200 বছর পিছিয়ে যায় তো কি আছে? আর মধ্যবিত্ত শিক্ষিত মার্জিত বাঙালি যদি এই নিয়ে প্রশ্ন করে, তাহলে আমি বলবো তাদেরকে যে তোমরা হিংসা করো না, তোমরা কুৎসা করো না, তোমরা তৃণমূলকে নিন্দা করো না, কিন্তু এই বীরের গলায় মালা দেওয়াটা কিন্তু খুব জরুরি। কারণ সত্যি তো পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে আজকের যে রাজনীতি, এই বীরদের উপর দাঁড়িয়ে রয়েছে। এই বীরদের যদি পুজো না করা হয়, তাহলে আমি মনে করি সেটা অন্যায় হয়। এবং সেই কাজটা কিন্তু আমাদের সবাই মাথায় রাখতে হবে যে এই বীরদের জানি আমরা পূজা করি। আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই পূজা করব। অবশ্যই আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে, অনেক সোশ্যাল মিডিয়ার যেহেতু বারবার একটাই কথা উঠে আসছে, কোথায় দেব? কারণ আমি বলছি, যার পুরো নির্বাচনটা যেটা যার উপর ভিত্তি করে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই বন্যার কথা বলে 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 প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা জায়গা, আপনি প্রত্যেকটা কভারেজ আপনি দেখবেন দেবের শুধুমাত্র এই বন্যা। সেই টোপ দিয়ে যিনি নির্বাচনে জিতেছেন, তাকে ঘাটালে কোথায় মানুষ দেখছেন? তিনি সিনেমার টিজার পোস্ট করছেন, তিনি সিনেমার টিজার। আমি বলছি হ্যাঁ হবে, এগুলোও হবে, কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বা সেখানে গিয়ে আর্থিক সাহায্য বলুন, যে কোনো সাহায্য, হাহাকার করছে মানুষ। আপনি দেখবেন কিছুদিন আগে রিলিফ দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে মানুষ হাহাকার।
আমি কিন্তু তোমার সাথে একেবারেই 100% একমত নই। তার কারণটা হলো, দেবের নির্বাচন হয়ে গেছে, সাংসদ হয়ে গেছে, সে কেন যাবে? কেন যাবে? মানুষের সাথে মানে বন্যার সময় থাকবে কেন? থাকার তো কথা নয়। কেন থাকবে? যদি তুমি বলছো যে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে মানুষের আবেগকে জড়ো করে তিনি ভোটে জিতে থাকেন, তার দোষ কি দেবের? মানুষ ভোট দিয়েছে। মানুষ দিনের পর দিন দেবের প্রতিশ্রুতি, তৃণমূলের প্রতিশ্রুতি, মানে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সুবিধে করে দিয়েছিল। বামেদের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিটি নির্বাচনে একমাত্র ইস্যু ছিল তৃণমূল কংগ্রেসের ওই এলাকায়, যে বামেরা ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকারী করেনি, তারা ব্যর্থ। ফলে বামফ্রন্ট সরকার দূর হাটো, ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কেন? বামফ্রন্ট সরকার জবাব চাই, জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন ঘাটাল মাস্টার প্ল্যান কেন হয়নি তার জবাব চেয়ে ভোট পেয়েছেন, জয়ী হয়েছেন। আবার যখন তিনি শাসক, তখনও তিনি বিরোধিতা করছেন। তিনি তখন বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করলো না কেন, জবাব চাই, জবাব দাও। আবার দেব বলছেন যে ভাই আমরা নিজেরাই করে দিব। এবং মানুষ উদ্বেলিত। মানুষ, এই যে যারা জলের মধ্যে ক্রমশমার জলে আছে, তাদের জন্য অবশ্যই একজন নাগরিক হিসাবে আমার সহমর্মিতা আছে। কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বছরকে বছর আপনারা যখন ঠকেছেন, আপনারা তারপরেও কিন্তু দেবকেই বিশ্বাস করেছেন, আপনারা কিন্তু অন্য কাউকে বিশ্বাস করেননি। ফলে এখন যদি দেব আপনাদের পাশে না দাঁড়ায়, তাহলে দোষটা দেবের না আপনাদের? দোষটা দেবের না আপনাদের? একটু ভাববেন। আপনাদের দয়া করে আপনারা বুঝুন, প্রত্যেকটা নির্বাচনের সময় দেব গেছেন, তার স্টাইলে তিনি নায়কোচিত ভাবে তার স্টাইলে তিনি বক্তব্য রেখেছেন, দুহাত তুলে আপনারা হাততালি দিয়েছেন, এবং দিনের শেষে লাখ লাখ ভোটে আপনারা জয়ী করেছেন। এবং জয়ী করার পরে তার মতন করে তিনি কখনো গেছেন, কখনো যাননি। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিড়ম্বনা, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এক অংশ চেয়েছিল দেব যাতে এবার প্রার্থী না হয়, কিন্তু শেষ পর্যন্ত দেব নিজের মতন অঙ্ক কষেছেন। প্রথমে সংসদে দাঁড়িয়ে বলেন এটাই আমার শেষ অধিবেশন, নির্বাচনে দাঁড়াতে চাই না। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা, মুখ্যমন্ত্রীর কাছে দেখা, মুখ্যমন্ত্রী বলেন না ভাই, নাটকীয় মোড় ভাবে তিনি প্রার্থী হলেন। নাটকীয় মোড় ভাবে প্রার্থী হয়ে দলের বিরোধিতা থাকা যে অংশ তাকে মানে মানে দূরে সরিয়ে রেখে নির্বাচনে প্রার্থী হলেন। আবেগ ঘন বক্তৃতা দিয়েছেন, হাততালি কুড়িয়ে দিয়েছেন আপনারাই। আপনারা যারা হাততালি দিয়েছেন, আপনারা একবার ভেবেছিলেন যে 24 ঘন্টার একজন সাংসদ চাই আমার? আপনারা একবার কি ভেবেছিলেন যে আমার সেই সাংসদ চাই, যে সাংসদ আমাদের দুঃখ কষ্টটা অন্ততপক্ষে শুধু তুলে ধরবে তা নয়, কিছু একটা সুরাহা করবে? ফলে দেখুন, মানে আমি কিন্তু দেবের মধ্যে কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। আমি যদি কোনো অন্যায় দেখতে পাই বা সামান্যতম যদি কোনো ভুল দেখতে পাই, তাহলে আমি ওই ঘাটালের নাগরিকদেরকেই বলবো যে আপনারা এত আবেগতাড়িত হন কেন? নায়কের পেছনে এত ছোটেন কেন? সেলিব্রিটির পেছনে আপনারা ছোটেন কেন? ফলে আপনারা একবার নিজেদের প্রশ্ন করবেন যে আপনারা সত্যি প্রকৃত প্রতিনিধিত্ব চেয়েছিলেন, নাকি আবেগ ঘন নায়ক চেয়েছিলেন? নায়ক চেয়েছেন, নায়ক পেয়েছেন। ফলে আপনার তো জল কমানোর জন্য বা ঘাটাল মাস্টার প্ল্যানের ভাবনা চিন্তা বা আপনাদের দুঃখ দুর্দশার কথা আপনারা ভাবেননি। আপনারা নায়ক চেয়েছেন, নায়ক পেয়েছেন। স্যার, একই সাথে আমি একদম ছোট্ট করে যাব, বলছি জুনিয়র ডাক্তাররা রীতিমতো কাজে ফিরে গেল, আংশিক কাজে। বলছি কি পেলো এই আন্দোলন? ছোট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আন্দোলন কি শেষ হয়ে গেল সবকিছু? পশ্চিমবাংলার এত নাগরিকদের যে এত দিন রাত জাগা, দিন জাগা, কঠোর পরিশ্রম, এই আন্দোলন আমরা সিঙ্গুর নন্দীগ্রামের পর প্রথম দেখেছিলাম, সেই আন্দোলন কি শেষ? দেখো, আমি আন্দোলনটা নিয়ে চূড়ান্ত মানে আমার অ্যানালিসিস তোমাকে দিতে পারছি না। এই কারণেই আজকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে যে আন্দোলনের আহ্বায়ক, মানে যারা পথসভা বা বিভিন্ন মানে জনসভাগুলো আয়োজন করেছিল, আহ্বায়ক যারা ছিলেন, খুব অনামী লোকরাই তো আহ্বায়ক ছিলেন, তাদেরকে নাকি পুলিশ নোটিশ দিচ্ছে। তাদেরকে নন বেলেবল সেকশনে একজনকে নাকি মানে না মামলা দিয়েছে। এটা আনন্দবাজার আজকে প্রথম পাতা এবং 5 নম্বর পাতায় বেরিয়েছে খবরটা। দেখো, এইটা যদি হয় এবং শেষ পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেস সরকার যদি দমন পীড়নের মধ্য দিয়ে চলে, এবং এরপরে যদি আমি দেখি যে দমন পীড়নের ভয়ে মানুষ আবার ঘরে ঢুকে গেছে, তাহলে আমি বলবো যে আরজিকর আন্দোলনের ফলাফল বিগ জিরো।
ফলে আমি ওই জন্য কনক্লুশন টানছি না। দর্শক বন্ধু, আপনারা একটু শুনে রাখুন যে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কি হচ্ছে। আজকে আনন্দবাজার কাগজে যে খবর প্রকাশিত হয়েছে, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আহ্বায়করা, মানে যারা মিটিং মিছিল বা সবার ডেকেছিলেন, তাদেরকে একের পর এক নাকি নোটিশ পাঠানো হচ্ছে, তাদের বিরুদ্ধে দমন পীড়ন প্রশাসন থেকে নেওয়া হচ্ছে। যদি শেষ পর্যন্ত এই দমন পীড়ন চলে এবং মানে মানে গত 13 বছরের তৃণমূল যেভাবে দমন পীড়নের মাধ্যমে সবকিছু মানে নিশ্চুপ করে দিয়েছে, কণ্ঠরোধ করে দিয়েছে, সেই কণ্ঠরোধ যদি আবার কয়েকদিনের মধ্যে হয়ে যায়, তাহলে বলবো যে দিনের শেষে এই মানে আরজি করে আন্দোলন একটা স্পার্ক ছিল, অবশ্যই স্পার্ক ছিল। এটা আরো মানে আরো অন্তত আমাকে পুজোর পরে তুমি যদি আসো, আমি আরজিকর আন্দোলনের রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে পারবো। আপাতত তোমাকে শুধু বলি যে এই মানে মানে ভাবনাটার পাশাপাশি এটা ঠিক যে নাগরিক জীবন পশ্চিমবাংলায় মারা গিয়েছিল। তোমার টেলিভিশন চ্যানেলেও আমি তোমার চ্যানেলেও আমি বারবার বলেছি যে পশ্চিমবাংলা একমাত্র অভাগা রাজ্য যেখানে সবকিছুই রাজনীতির দ্বারা নির্ধারিত হয়, যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই রাজনীতি নির্ধারণ করে এবং শাসক দল নির্ধারণ করে। ফলে এখানে আন্দোলনটাও শাসক দলের উপর নির্ভর করে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র শাসক দলের যে অত্যাচার, সেই অত্যাচারে বুথে যেমন বিরোধীরা বসতে পারে না, লোকাল লেভেলে বিরোধীরা মিটিং মিছিল করতে পারে না, তার ব্যতিক্রমী হিসাবে আরজি করের ওই ধরনের মানে নির্মম হত্যা এবং ধর্ষণের পরে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল গত 1 মাস ধরে, যেভাবে রাত দখল করেছে তারা, ভোট দখল করেছে তারা, প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিল সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সেটা ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা। এই ব্যতিক্রমী ঘটনার ফলাফল কি হলো সেটা আমি পুজোর পরে তোমায় বলবো। কিন্তু এবং সত্যিই তো বলেছে, মানে আমার কিন্তু আজকে যে কটা ইস্যু তুমি আনলে আমার কাছে, আমি প্রত্যেকটা ইস্যুই কিন্তু তৃণমূল কংগ্রেস বা তার সরকারের সাথে একমত। আমি এখানেও কিন্তু মনে করি যে তৃণমূল কংগ্রেস যদি বলে থাকে যে বুথ দখল আমরা করব, রাত দখল তোমরা যতই করো, এবং সত্যি তো তৃণমূল কংগ্রেস বুথ দখলই করে, এবং বুথ দখল করার প্রশ্নে বিজেপি বারবার হেরে গেছে তৃণমূলের কাছে, সিপিএম বারবার 13 বছরে হেরে গেছে তৃণমূলের কাছে, কোনো দলই নেই। ফলে বুথ দখলের প্রশ্নে বিজেপিকে 100 গোল দিতে পারে তৃণমূল কংগ্রেস, সিপিএম কে 200 গোল দিতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে বুথ দখলের প্রশ্নে কিন্তু আমি বলছি নাগরিকদের প্রতিরোধ আমি কোনোদিন দেখিনি। ফলে তৃণমূল কংগ্রেসের যদি এই বক্তব্য এসে থাকে কোনো জায়গা থেকে, আমি মনে করি 100% সঠিক বলেছেন, একটি অংশও তারা মিথ্যে কথা বলেননি। কিন্তু যে প্রশ্নটা আমি তুলছিলাম যে ধরো পশ্চিমবাংলায় এরা স্বাধীনতার আগে পরে অনেক আন্দোলন হচ্ছে, খাদ্য আন্দোলন থেকে শুরু করে, দেবাগ আন্দোলন থেকে শুরু করে তোমার গিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন দেখেছি আমরা। কিন্তু আমি তোমায় বলছি সব জায়গা থেকে যদি বলো, স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে বলো, আবেগের জায়গা থেকে বলো, মহিলাদের অংশগ্রহণের জায়গা থেকে যদি বলো, আরজি করে নির্যাতিতার মৃত্যুর পরে যে আন্দোলন সমাজ জীবন থেকে উঠে এসেছে, এত বড় আন্দোলন ভারতবর্ষে বা পৃথিবীতে আমরা কখনোই দেখিনি। ফলে একটা ব্যতিক্রমী আন্দোলন আমরা দেখেছি, এবং সামাজিক আন্দোলন হিসাবে এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোথাও দেখেনি। এবং একই সাথে তোমায় বলতে চাই যে মানুষ কিন্তু একটা ন্যায় বিচার চাইছিল, এই ন্যায় বিচারটা অনেক বৃহত্তম অর্থে। ধরো যে লোকটা তৃণমূলের দাদাগিরির দ্বারা অত্যাচারিত, তার স্কুলে কলেজে, তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে যে এর মধ্য দিয়ে একটা অন্ততপক্ষে ন্যায় বিচার চাই। যে 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 সাধারণ মানে মানুষ হয়তো পাড়ায় তৃণমূলের দাদাগিরির শিকার, সেও কিন্তু এই প্রতিবাদ আন্দোলনের সামিল হয়েছিল যে না, ন্যায় বিচার একটা অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। হয়তো যে সাংবাদিক মানে তোমাদের মতো ইউটিউবার যে মানে শুধুমাত্র তৃণমূল সরকারকে সমালোচনা করার জন্য জেল হয়েছে, সেও চেয়েছিল এই আন্দোলনে যুক্ত হতে, কারণ ন্যায় বিচার এর প্রশ্নে। ফলে মানুষের দৈনন্দিন জীবনের যে দুঃখ, কষ্ট, বেদনা, অত্যাচার শাসক দলের, সেই অত্যাচারের বাইরে গিয়ে মানে তৃণমূলের নেতারা পর্যন্ত একটা ন্যায় বিচার চেয়েছিল। যেমন আমি তোমায় বলছি, জহর সরকার তো পদত্যাগই করেছিলেন এবং পরিষ্কার বলেছে মানুষ তৃণমূল সরকারকে চাইছে না, তৃণমূল কংগ্রেসের মানে যে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধেই তিনি পদত্যাগ করেছেন। একইভাবে সুখেন্দু শেখর কিভাবে তুমি জানো যে অন্যায় অবিচার সমালোচনা করেছেন, এখন অবশ্য তিনি চুপ হয়ে গেছেন। কিন্তু আমি বলছি যে তৃণমূলের ভেতরেও কিন্তু
মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেভাবে শাসন করছে সেটা যে মানুষের পছন্দ নয়। আরজি করে নির্যাতিতার মৃত্যুর পরে মানুষ যে ক্ষোভে যুক্ত হয়েছিল, মানুষ যে মিছিলে যুক্ত হয়েছিল, তার একটাই কারণ হয়েছিল যে মানুষ তার নিজের নিজের যে অভিজ্ঞতা, অত্যাচারের অভিজ্ঞতা, অন্যায়ের অভিজ্ঞতা, তার বিরুদ্ধে মানুষ নিজেকে ক্ষোভ প্রকাশ করেছে, নিজেকে প্রকাশ করতে চেয়েছে। এবং এটা সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ছিল। এবং তারা কিন্তু তাদের একটা বড় অংশ চেয়েছিল যে আরজি করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এবং এটা কিন্তু খুব দিনের আলোর মতো বসে। কিন্তু আবারও বলছি, যে খবরটা আনন্দবাজারে বেরিয়েছে, যে যেভাবে পুলিশ নোটিশ পাঠিয়ে বা যেভাবে মানে একের পর এক দমনপূরণ নীতি সরকার থেকে নেওয়ার কথা আসছে, যদি শেষ পর্যন্ত দেখা যায় দমনপীড়নের নীতির ভয়ে আবার মানুষ ঘরে ঢুকে গেছে, তাহলে আমি শুধু বলবো এই আন্দোলন ছিল একটা আইল্যান্ডের মতন, অর্থাৎ দ্বীপের মতন। হয়তো এটা একটা অনেকটা মরুদ্যানের মতন, বাদ বাকিটা সবটাই মরুভূমি, বালিকাময় মরুভূমি। মানে হয়তো দিনের শেষে এটা বলতে হবে, একটা অল্প সময়ের জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আর বাদ বাকি সময় আমাদের কিন্তু পরাধীনতার থেকে মুক্তি হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করতে পারিনি, বা আমরা স্বাধীনতার আস্বাদ কিন্তু ধরে রাখতে পারিনি।